ওয়েলকাম স্টুডেন্টস। আমরা আগের ক্লাসে কোলয়েড সম্পর্কে পড়েছিলাম। সেখানে আমরা কোলয়েডের কিছু বেসিক টার্ম দেখেছিলাম এবং কোলয়েডের যে শ্রেণী বিন্যাস সেটা সম্পর্কে দেখেছিলাম। আজ দেখো আমরা যেটা সম্পর্কে পড়ব সেটা হলো কি ইমালশন। দেখো এই ইমালশন সম্পর্কে আমরা আগের দিনেও একটু বলেছিলাম। ইমালশনে কি ছিল না, ইমালশনও কিন্তু এক ধরনের কোলয়েড যার বিস্তৃত দশা ছিল তরল এবং যে বিস্তার মাধ্যম সেটাও ছিল তরল, তাই তো? এটা আমরা আগের দিন দেখেছিলাম যে ইমালশনের ক্ষেত্রে বিস্তৃত দশা এবং বিস্তার মাধ্যম দুটোই কিন্তু তরল হয়। ঠিক আছে, তাহলে দেখে নেওয়া যাক যে ইমালশন কি। ঠিক আছে, যেহেতু দুটোই তরল, তাহলে একটা তরলের মধ্যে যদি আর একটা তরল বিন্দু বিন্দু আকারে দ্রবীভূত থাকে, যেহেতু দুটো তরল কি পরস্পরের সাথে কিন্তু অমিশ্রণীয়, সেরকমভাবে মিশে যায় না, তাহলে একটা তরলের মধ্যে যদি আর একটা তরল বিন্দু বিন্দু আকারে থাকে, তখন যে কোলয়েডীয় সিস্টেমটা তৈরি হয় তাকে আমরা বলি কি ইমালশন। এখানে যে তরলটা বিন্দু বিন্দু আকারে থাকছে, অর্থাৎ আমাদের যে বিস্তৃত দশাটা তার একটা আকার হয়, তার যে অণুগুলো আছে সেই অণুগুলোর একটা আকার আছে। সেই আকারটা কত হয় না 10⁻⁻5 থেকে 10⁻⁻4 সেমি। তাহলে এটা মনে রাখবে যে ইমালশনের ক্ষেত্রে যে কণাগুলো থাকে সেই কণাগুলোর সাইজ কি হয় না 10⁻⁻4 থেকে 10⁻5 থেকে 10⁻4 সাইজ। বোঝা গেছে? তাহলে এরপরে দেখো যে এই ইমালশনের প্রকার ক্ষেত্রে এই ইমালশনকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। প্রথমত জলে তেল জাতীয় ইমালশন, এবং দ্বিতীয়ত তেলে জল জাতীয় ইমালশন। ঠিক আছে, তাহলে দেখো যে জলে তেল জাতীয় ইমালশন কি এবং তেলে জল জাতীয় ইমালশন কি। তাহলে প্রথম আসছি জলে তেল জাতীয় ইমালশন। এটা বুঝতেই পারছো, জলে তেল জাতীয় অর্থাৎ জলের মধ্যে তেল। তার মানে এই যে জল, এই জলটা কি হিসাবে কাজ করছে, এটা বিস্তার মাধ্যম রূপে কাজ করছে, আর যেটা তেলটা আছে ওটা কি না বিস্তৃত দশা রূপে কাজ করছে, তাই তো? জলের তেল মানে জলের মধ্যে তেল। তাহলে এই যে জলের তেল জাতীয় ইমালশন এর সংজ্ঞা তাহলে কি বলছে যে অতিরিক্ত পরিমাণ জলের মধ্যে যদি আমরা অল্প পরিমাণ তেল মিশ্রিত করি তাহলে যে ইমালশনটা তৈরি হয় তাকে আমরা বলি কি জলে তেল জাতীয় ইমালশন। তাহলে জলের পরিমাণটা অতিরিক্ত থাকবে, তেলটা কি থাকবে অল্প পরিমাণ, অর্থাৎ বুঝতেই পারছি তাহলে বিস্তার মাধ্যমটা অনেক বেশি, বিস্তৃত দশাটা কি কম। তাহলে এই ধরনের ইমালশনগুলোকে আমরা বলি কি জলে তেল জাতীয় ইমালশন। যদি এক্সাম্পল নিই দুধ বা ভ্যানিশিং ক্রিম, এগুলো হচ্ছে কি জলে তেল জাতীয় ইমালশন। তেলে জল জাতীয় ইমালশন, এটা দেখি এই যে বুঝতে পারছো কি তেলে জল, তার মানে কি তেলের মধ্যে আমরা জলটাকে দেব। তার মানে এখানে তেলটা কি হিসাবে কাজ করছে, বিস্তার মাধ্যম রূপে কাজ করছে, এবং যে জলটা আছে সেটা কি না বিস্তৃত দশা রূপে কাজ করছে, তাই তো? তাহলে এর মতোই এটাও যে অতিরিক্ত পরিমাণ তেলের মধ্যে যদি আমি অল্প পরিমাণ জল মিশ্রিত করি তাহলে যে ইমালশনটা পাবো সেটাকে আমরা বলছি কি তেলে জল জাতীয় ইমালশন। এই যদি এক্সাম্পল দেখো মাখন বা কোল্ড ক্রিম, এগুলো হচ্ছে কি তেলে জল জাতীয় ইমালশন। তাহলে ইমালশন দুই প্রকারের হয়, জলে তেল জাতীয় ইমালশন এবং তেলে জল জাতীয় ইমালশন। বোঝা গেছে?
এরপরে নেক্সট দেখো ইমালশনের ধর্ম। ইমালশনের কি দেখব? ধর্ম দেখব। প্রথমত একটু আগে বললাম যে ইমালশনটা থাকছে, সেই ইমালশনে বিন্দু বিন্দু আকারের যে জলকণাগুলো থাকছে সেগুলোর ব্যাসটা কত হয় না 10⁻⁻5 থেকে 10⁻⁻4 সেমি। তাহলে ফার্স্ট পয়েন্টে এটা যে একটা তরলের মধ্যে যে অপর একটি তরল যে বিন্দু বিন্দু কণা আকারে থাকছে তাদের ব্যাস কত হবে এত 10⁻⁻5 থেকে 10⁻⁻4 সেমি। সেকেন্ড, যে ইমালশনটা আমরা তৈরি করছি সেই ইমালশনে কি থাকছে? দুটো আলাদা আলাদা তরল থাকছে। তাহলে সেই দুটো তরলকে কি আমরা যদি উত্তপ্ত করি, তাহলে উত্তপ্ত করলে কি হবে না ওই দুটো তরল পরস্পরের থেকে পৃথক হয়ে যায়। তাহলে সেকেন্ডে কি না উত্তপ্ত করে আমরা দুটো তরলকে পরস্পর থেকে পৃথক করতে পারি। ঠিক আছে, আরেকটা দেখো থার্ড কি না ইমালশন বিভিন্ন ধরনের ধর্ম দেখাতে পারে, যেমন টিন্ডাল ইফেক্ট বা টিন্ডাল প্রভাব, ব্রাউনীয় গতি, এই সমস্ত যে ধর্মগুলো এগুলো প্রদর্শন করে। এই টিন্ডাল ইফেক্ট বা ব্রাউনীয় গতি এগুলো সম্পর্কে আমরা দু একটা ক্লাস পরেই দেখব, মানে ওখানে আমরা ডিটেলস আলোচনা করব যে টিন্ডাল ইফেক্ট এবং ব্রাউনীয় গতি এগুলো কি। তাহলে এই গেল কি না ইমালশনের ধর্ম। বোঝা গেছে? এরপরে দেখো আমরা ইমালশন সম্পর্কিত কয়েকটা টার্ম পড়ব। প্রথম আসছি আমরা ইমালশন কারক। ইমালশন কারক কি না যখন দুটো তরলকে আমরা একসাথে মিশিয়ে করে ইমালশন তৈরি করি তখন সব সময় কিন্তু দুটো তরলকে যে একসাথে মিশিয়ে দিলে ইমালশন তৈরি হয়ে যাবে সেটা কিন্তু সব সময় হয় না। ঠিক আছে, কি হয় না ইমালশন তো যদি তৈরি করে দিই কিছুক্ষণ পরে কি দেখা যায় না দুটো তরল পরস্পর থেকে পৃথক হয়ে যায়। তার মানে যে ইমালশনের যে স্থায়িত্বটা সেটা কি অনেক কম, যে কারণে কি হয় না ওই দুটো তরলের মধ্যে আমরা একটা তৃতীয় একটা পদার্থ যোগ করি, মানে দুটো তরল বাদ দিয়েও আরও একটা পদার্থ যোগ করি। যে পদার্থটা যোগ করলে কি হয় না ওই যে ইমালশন সেই ইমালশনের স্থায়িত্বটা বৃদ্ধি পায়, অর্থাৎ ইমালশনটা সহজেই পরস্পর থেকে পৃথক হয়ে যায় না। তাহলে ওই যে তৃতীয় পদার্থটা আমরা যোগ করছি সেই তৃতীয় পদার্থটাকেই আমরা বলি কি ইমালশন কারক। বোঝা গেছে? এখানে আমরা ইমালশন কারকের কয়েকটা এক্সাম্পল দেখে নেব। তোমাদের পরীক্ষাতে মাঝে মধ্যে কোশ্চেন এসে থাকে যে ইমালশন কারক কি এবং এর এক্সাম্পল দাও। ইমালশন কারক এক্সাম্পল দেবে সাবান বা ডিটারজেন্ট, জিলেটিন, এগুলো হচ্ছে কি না সবেই ইমালশন কারক পদার্থ। ঠিক আছে, আরো কিছু টার্ম দেখব। ইমালসিফিকেশন, ইমালসিফিকেশন কি না ইমালশন কারকের উপস্থিতিতে দুটো তরল থেকে ইমালশন যে প্রস্তুত করছি সেই পদ্ধতিটাকে আমরা বলি কি ইমালসিফিকেশন। তাহলে কি বললাম ইমালশন কারকের উপস্থিতিতে দুটো অমিশ্রণীয় তরল থেকে যে ইমালশন প্রস্তুত করা হয় সেই পদ্ধতিটাকে আমরা বলবো ইমালসিফিকেশন। এখানে আরো একটা টার্ম আছে ডি ইমালসিফিকেশন। ডি ইমালসিফিকেশন কি না আমরা ইমালসিফিকেশনে কি দেখলাম যে ইমালশন কারকের উপস্থিতিতে আমরা একটা ইমালশন তৈরি করলাম। ঠিক আছে, ডি ইমালসিফিকেশনটা কি না ওই যে ইমালশনটা প্রস্তুত করলাম ওই ইমালশন থেকে দুটো যে তরল আছে সেই দুটো তরলকে পৃথক করার যে পদ্ধতি তাকে আমরা বলি কি ডি ইমালসিফিকেশন। বোঝা গেছে? এরপরে দেখো আমরা সারফেস অ্যাক্টিভ এজেন্ট সম্পর্কে পড়ব। সারফেস অ্যাক্টিভ এজেন্ট কি না যে সমস্ত যৌগকে জলে দ্রবীভূত করালে ওই জলের যে পৃষ্ঠটান সেটা হ্রাস ঘটে সেই সমস্ত পদার্থগুলোকে আমরা বলি কি
সারফেস অ্যাক্টিভ এজেন্ট। বা ধরো দুটো তরল আছে, যে দুটো তরল কি না পরস্পরের সাথে মিশে যায়নি, অমিশ্রণীয়, তাহলে সেই দুটো তরলের যে আন্তঃপৃষ্ঠ আছে সেই আন্তঃপৃষ্ঠের যে পৃষ্ঠটান তাকেও কিন্তু কমিয়ে দেয় কে না সারফেস অ্যাক্টিভ এজেন্ট। এই সারফেস অ্যাক্টিভ এজেন্টগুলো এগুলো অ্যাম্ফিফিলিক টাইপের হয়, ঠিক আছে। এই সারফেস অ্যাক্টিভ এজেন্টগুলো এগুলো কি অ্যাম্ফিফিলিক টাইপের হয়। অ্যাম্ফিফিলিক টাইপ মানে কি না এদের যে স্ট্রাকচারগুলো হবে সেই স্ট্রাকচারগুলোর যে একদিকটা হবে কি না দ্রাবক আকর্ষী এবং আর একদিকটা হবে কি দ্রাবক বিকর্ষী। ঠিক আছে, তার মানে কি যে সারফেস অ্যাক্টিভ এজেন্টগুলো এরা হচ্ছে কি না অ্যাম্ফিফিলিক টাইপের হয় এবং এদের যে স্ট্রাকচার হয় সেই স্ট্রাকচারের একদিকটা হয় দ্রাবক আকর্ষী বা এটাকে আমরা বলতে পারি কি না একদিকটা হয় হাইড্রোফিলিক, একদিকটা হয় হাইড্রোফিলিক আর একদিকটা হবে কি না হাইড্রোফোবিক। ঠিক আছে, আগের দিন বলেছিলাম যে হাইড্রোফিলিক বা হাইড্রোফোবিক এগুলো কি। তাহলে সারফেস অ্যাক্টিভ এজেন্টের দুটো পার্ট হয়, যে গঠনের একদিকটা হবে কি হাইড্রোফিলিক আর একদিকটা হবে হাইড্রোফোবিক। ঠিক আছে, আমরা এখানে তিন ধরনের সারফেস অ্যাক্টিভ এজেন্ট সম্পর্কে পড়ব। তাহলে চলো দেখে নেওয়া যাক যে কি কি সারফেস অ্যাক্টিভ এজেন্ট আছে। আমরা প্রথম পড়ব অ্যানায়নিক সারফেস অ্যাক্টিভ এজেন্ট। ঠিক আছে, চলো প্রথম দেখব অ্যানায়নিক সারফেস অ্যাক্টিভ এজেন্ট। এটা কি না এই ধরনের সারফেস অ্যাক্টিভ এজেন্টগুলো যখন জলে দ্রবীভূত হয়ে যায় তাহলে তার তখন যে পৃষ্ঠতলটা উৎপন্ন হয় সেই পৃষ্ঠতলটা কি না ঋণাত্মক প্রকৃতির হয়। এই ধরনের সারফেস অ্যাক্টিভ এজেন্টগুলোকে আমরা বলি কি অ্যানায়নিক সারফেস অ্যাক্টিভ এজেন্ট। ঠিক আছে, অর্থাৎ এরা যদি জলে দ্রবীভূত হয় তাহলে যে পৃষ্ঠতলটা উৎপন্ন হবে সেই পৃষ্ঠতলটা হবে কি ঋণাত্মক প্রকৃতির। ঠিক আছে, যদি এদের এক্সাম্পল দেখি সোডিয়াম স্টিয়ারেট, এর স্ট্রাকচার কি বলেছিলাম গঠনটা C17H35COO Na, তাই তো এটা। তাহলে একে আমি যদি ভেঙে করে লিখি, আমরা আগের দিন এটাকে এইভাবেও লিখেছিলাম যে CH3 এরকম দেখিয়ে দিলাম COO মাইনাস Na প্লাস। তাহলে এই দিকটা কি এটা হচ্ছে এই C17H35 আমরা এইভাবেও লিখতে পারি। আর দেখো COO মাইনাস, তার মানে কি এদের যে পৃষ্ঠতলটা ওটা কি ঋণাত্মক প্রকৃতির না COO মাইনাস, যে কারণে এটা আমরা বলি কি অ্যানায়নিক সারফেস অ্যাক্টিভ এজেন্ট। বোঝা গেছে? আমাদের নেক্সট যে সারফেস অ্যাক্টিভ এজেন্ট সেটা হবে কি না ক্যাটায়নিক সারফেস অ্যাক্টিভ এজেন্ট। ঠিক আছে, তাহলে আমাদের 2 নম্বর যে সারফেস অ্যাক্টিভ এজেন্ট সেটা হবে ক্যাটায়নিক সারফেস অ্যাক্টিভ এজেন্ট। ক্যাটায়নিক সারফেস অ্যাক্টিভ এজেন্ট কি একই রকম ভাবেই যে এই ধরনের সারফেস অ্যাক্টিভ এজেন্টগুলো কি না জলে দ্রবীভূত করালে যে পৃষ্ঠতলটা উৎপন্ন হবে সেই পৃষ্ঠতলটা হবে কি না ক্যাটায়ন প্রকৃতির, অর্থাৎ সেটা পজিটিভ হবে। এর এক্সাম্পল যদি দেখো এখানে যে ধরনের কোয়াটারনারি অ্যামোনিয়াম লবণগুলো আছে সেগুলো এর মধ্যে পড়ে। যেমন ধরো সিটাইল, ট্রাইমিথাইল, অ্যামোনিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম ক্লোরাইড। এর যদি গঠন দেখো C16H35
33 CH3 তার হোল 3 N দেখি আয়ন হিসাব থাকবে মানে N প্লাস আর Cl মাইনাস। ঠিক আছে, তুমি একেও যদি সেরকম গঠনে দেখো তাহলে কি হবে CH3 এই N এখানে কে থাকবে না তিনটে CH3 গ্রুপ। ঠিক আছে, এখানে Nটা কি প্লাস আকারে আর Clটা মাইনাস আকারে। তাহলে এখানে দেখো কি উৎপন্ন হয়েছে, ক্যাটায়ন উৎপন্ন হয়েছে না, যে কারণে এটা কি না ক্যাটায়নিক সারফেস অ্যাক্টিভ এজেন্ট। বোঝা গেছে? তাহলে আমাদের আরেকটা যে টাইপ রয়েছে সেটা দেখো। আগে স্ট্রাকচারটা তুলে নাও। এই স্ট্রাকচারটা কি না ক্যাটায়নিক সারফেস অ্যাক্টিভ এজেন্ট। স্ট্রাকচারটা তুলে নাও আগে। ঠিক আছে, মুছে দিলাম। যে থার্ড টাইপ সেটা হচ্ছে কি নন আয়োনোজেনিক নন আয়োনোজেনিক সারফেস অ্যাক্টিভ এজেন্ট বা অআয়নিক। মানে এটা কি না জলে যদি দ্রবীভূত করায় এটা কিন্তু জলে আর আয়নিত হবে না, এই জন্যই এর নাম দেওয়া আছে কি অআয়নিত বা নন আয়োনোজেনিক সারফেস অ্যাক্টিভ এজেন্ট। ঠিক আছে, এখানে কি হয় না এর যে হাইড্রোফিলিক অংশটা থাকে আমরা দেখেছি এদের দুটো করে স্ট্রাকচার থাকে, দুটো করে গঠন থাকে। মানে গঠনের একদিকটা হচ্ছে হাইড্রোফোবিক আর একদিকটা কি হাইড্রোফিলিক। প্রত্যেকটা সারফেস অ্যাক্টিভ এজেন্টেরই কিন্তু এটা আছে। তাহলে এই যে সারফেস অ্যাক্টিভ এজেন্টটা এর যে হাইড্রোফিলিক অংশটা অর্থাৎ দ্রাবক আকর্ষী যে পোর্শনটা সেটা কি হয় না সেটা হাইড্রক্সি ইথিলিন গ্রুপ দ্বারা যুক্ত থাকে। তাহলে এর যে হাইড্রোফিলিক অংশ এর যে হাইড্রোফিলিক অংশটা থাকে ওটা কি না ইথিলিন হাইড্রক্সি গ্রুপ। তাহলে এর হাইড্রোফিলিক অংশটা কি না ইথিলিন হাইড্রক্সি গ্রুপ দ্বারা যুক্ত থাকে। ঠিক আছে, তাহলে এই ধরনের যে সারফেস অ্যাক্টিভ এজেন্ট এদেরকে আমরা বলি কি নন আয়োনোজেনিক সারফেস অ্যাক্টিভ এজেন্ট। আমরা এদের যদি এক্সাম্পল দেখি দেখো এখানে বিভিন্ন ধরনের কি হতে পারে, যেমন ধরো অ্যালকিল পলিইথিলিন অক্সাইড, অ্যালকিল পলিইথিলিন অক্সাইড। এটা কি না এটা হচ্ছে নন আয়োনোজেনিক সারফেস অ্যাক্টিভ এজেন্ট তার উদাহরণ। ঠিক আছে, তাহলে আজকে আমরা কি দেখলাম ইমালশন সম্পর্কে দেখলাম, ইমালশনের কয়েকটা বেসিক টার্ম দেখলাম এবং ইমালশনের প্রকারভেদ দেখলাম এবং তার সাথে সাথে কি দেখলাম না কয়েকটা সারফেস অ্যাক্টিভ এজেন্ট সম্পর্কে দেখলাম। তাহলে আজ তাহলে এতটাই থাক। আমরা নেক্সট ক্লাসে যে কোলয়েড হয় সেই কোলয়েড কীভাবে প্রস্তুত করব এবং এই কোলয়েডের মধ্যে কী কী রকমের ধর্ম বর্তমান সেগুলো সম্পর্কে দেখব। তাহলে আজ তাহলে এতটাই থাক, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।